আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্দুক খুন। ঘটনাটি ঘটে হাওড়া শ্রীপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়ায়। ঘটনার জেরে অভিযুক্ত 3 বন্ধুকে পুলিশ গ্রেফতার করে। এলাকায় চাঞ্চল্য। 1789 সালের 14 জুলাই প্যারিসে বাস্তিল বিক্ষোভ হয়। চন্দননগরবাসী 14 জুলাই দিনটি ফরাসি বিপ্লব দিবস হিসেবে নানান অনুষ্ঠানের মধ্যে পালন করে আসছে আজও। মাত্র 5 মাস আগে বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে বলাগড়ে ঢুকে পড়ে চাঞ্চল্য। মৃত বধূ রিয়া দাসের পরিবারের সদস্যদের খুনের অভিযোগ। 24 পরগনার খড়দহ পাতুলিয়ার পাওয়ার লিফটার ঐশী ভকত আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যাচ্ছে। অর্থের অভাবে ন্যাশনাল যেতে পারছেন না, সাহায্যের আবেদন। আসছে বিস্তারিত খবরে। পুরনো শত্রুতা আর তার জেরে বন্ধুর হাতে বন্দুক খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের বি গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়া এলাকায়। পুলিশের হাতে গ্রেফতার 3 বন্ধু। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্দুক খুন। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়ায়। পুলিশ সূত্রে খবর, এদিন কয়েকজন পরিচিত পুরনো একটি ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। শুভজিৎ মাইতি নামে এক যুবক ক্যাডি রোডের বাসিন্দা এক পরিচিত বন্ধুকে মারধর করে। ওই বন্ধু গুরুতরভাবে জখম হয়। তাকে আন্দোল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তৎক্ষণাৎ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং র্যাব। এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ 3 বন্ধু শুভজিৎ মাইতি, দীপক কুমার চৌধুরী এবং আনন্দ জয়সওয়ালকে গ্রেফতার করে। এদের মধ্যে শুভজিৎ বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা, বাকি 2 জন নস্করপাড়ায় থাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো কোনো শত্রুতার জেরে এই খুন। ধৃতদের হাওড়া আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। সাহেবদারকে মেরেছে, তো এই ছেলেটার সাথে ঘাটে আগে কোনো একটা কথা কাটে নিয়ে ঝামেলা হয়েছিল। তো আজকে আমরা ওকে এমনি ওই ছেলেটাকে ফোন করেছিল যে সাহেবদাকে যে আয় এসে কথা বলে মিউচুয়াল করে নে। তো ওর পরে আমাদেরকে ডাকা হলো, যে বলছে আয় ঝামেলা করিস না, তো মিউচুয়াল করে চলে যাবে। তো এবার আমরা 3 জন গেছি। আমরা 3 জনে যেহেতু ঘুরছিলাম, বৃষ্টি পড়ছিল, তো আমরা 3 জন বললাম চ। সাহেবদা প্রথমে নেমেছিল, যে দাঁড়িয়েছিল। তো আমরা সামনের দিকে আমি আর যে নুরদা আছি, তো এবার ওর কাছে গিয়েছিলাম। মানে সাইডে একটা দোকান ছিল, ওখানে গেছিলাম। জোরে বলবেন। সামনের দোকানে গেছিলাম আমরা। তো এবার কি হয়েছে, যে সামনের দিকে আমরা যখন আসি তখন দেখি সাহেবদাকে 4-5টা ছেলে, মানে শুভর সাথে আরও 4-5টা ছেলে সাহেবদাকে ঘিরে রেখে দিয়েছে। তখন কথাবার্তা বলছে। এবার যখনই আমরা পৌঁছাই ওইখানে, তখনই ওদের গলার ভয়েস বেড়ে যায়। ওরা হঠাৎ করে টেম্পার নিতে লেগে যায়, যে ব্যাস ওদের ধাক্কাধাক্কি শুরু হয়। এবার ওদের যেহেতু 4-5টা ছেলে ছিল, শুভকে নিয়ে আরও 4-5টা ছেলে ছিল। তো শুধু আমি ওখানে শুভকেই চিনি, আর শুভর সাথেই হয়েছে, শুভই মেরেছি। এবার ওরকম ধাক্কাধাক্কিতে শুভ সাহেবদার এখানে বা এই জায়গাটায় কোথাও একটা বালা দিয়ে বা হাত দিয়ে মারে, তো সাহেবদা ওখানেই স্পট হয়ে যায়। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণের জন্য গ্লোবাল গ্রিন ফোর্সের পক্ষ থেকে বন দপ্তর থেকে দেওয়া 100টি চারা গাছ প্রদান করা হলো আলীনগর ইয়াসিন মন্ডল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে। একই সঙ্গে গোটু বাজারের কৃষকদের হাতেও কিছু গাছ তুলে দেওয়া হয়। শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। 7 দিন ধরে বৃক্ষরোপণের সাথে সর্বত্র বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন থাকবে। বৃক্ষের সাথে মানুষ নিবিড় বন্ধনে আবদ্ধ। আর বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, দিয়ে থাকে খাবার এবং জীবন যাপনের নানান উপকরণ। গ্লোবাল গ্রিন ফোর্সের পক্ষ থেকে
বন দপ্তরের দেওয়া 100টি চারা গাছ আলীনগর ইয়াসিন মন্ডল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে রোপণের জন্য দেওয়া হয়। ভেষজ গাছ দেওয়ার ব্যবস্থাও করা হয়। বৃক্ষরোপণের উপকারিতা বর্ণনা করে চারা গাছগুলি রক্ষণাবেক্ষণের কথাও বলা হয়। এছাড়াও গোটু বাজারের কৃষকদের হাতে কিছু গাছ বিলি করতেও দেখা যায় এদিন। এই কর্মসূচি প্রসঙ্গে গ্লোবাল গ্রিনের আঞ্চলিক সভানেত্রী তপতি মাইতি কি বলছেন চলুন শুনে নিই। জেলা সভানেত্রী হুগলি জেলা থেকে গ্লোবাল গ্রিন ফোর্সের ব্যানারে আমরা এখানে আজকে 100 চারা গাছ তুলব। তার মধ্যে আমলকি আছে, সোনাঝুরি আছে, এখানে সেগুন আছে, মেহগিনি আছে, আতা আছে, জাম আছে, নার্সারি। সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। উড়িষ্যায় বাংলাদেশি নাগরিক সন্দেহে পুলিশি হেফাজতে আটক ছিলেন হুগলির চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা দীপক বিশ্বাস। অবশেষে রাজ্য বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে নিজের বাড়িতে ফিরলেন দীপক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ। কর্মসূত্রে উড়িষ্যায় যায় চুঁচুড়ার সুকান্তনগরের বাসিন্দা দীপক বিশ্বাস। স্থানীয় পুলিশ ভুলবশত বাংলাদেশি নাগরিক সন্দেহে তাকে আটক করে। কয়েকদিন পুলিশের হেফাজতে থাকার পর অবশেষে রাজ্য বিজেপির নেতৃত্বে হস্তক্ষেপে তিনি মুক্তি পান এবং নিজের বাড়ি ফিরে আসেন। জানা যায় দীপক বিশ্বাস পেশায় একজন শ্রমিক। কাজের প্রয়োজনে সম্প্রতি উড়িষ্যার একটি এলাকায় যান তিনি। সেখানে স্থানীয় থানার পুলিশ তার পরিচয়পত্র যাচাই না করে সন্দেহবশত তাকে গ্রেফতার করে। পুলিশের দাবি ছিল দীপক বৈধ নথিপত্র ছাড়াই এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং তার কথায় আঞ্চলিক টোন দেখে তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে। খবরটি পৌঁছয় রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে। বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং উড়িষ্যার বিজেপি চালিত সরকারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সহযোগিতায় দীপককে পুলিশের হেফাজত থেকে মুক্ত করা সম্ভব হয়। এদিন দীপকের বাড়িতে পৌঁছন রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। দীপকের পরিবারের সঙ্গে কথা বলেন তারা, খোঁজ খবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। কি বলছেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ শুনবো। ক্ষেত্রে তাই আছে, কিন্তু আমি বিধায়কের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাঙালি বিরোধী বা ভারতীয় জনতা পার্টি, তো যখন এরা বিপদে পড়লো তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমরা করেছি, তখন আমি করেছি। তখন কেন আপনি বিপদের পাশে দাঁড়াননি? আজকে ছাড়িয়ে আমরা নিয়ে আসলাম, ছাড়িয়ে আমি নিয়ে আসলাম, সমস্ত ব্যবস্থা আমি করলাম, এদের পাশে দাঁড়ালাম, আর আপনি এসে রাজনীতি করছেন যে বাঙালির বিরুদ্ধে আছেন। এই নোংরা রাজনীতি থেকে দূরে সরুন আর দেশের পক্ষে থাকুন। দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার কাজ, এই ধরনের দেশের সুরক্ষার সঙ্গে খেলা করাটা আপনার উচিত না। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 14 জুলাই চন্দননগরে ফরাসি বিপ্লব দিবস পালন। সোমবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে চন্দননগর বিপ্লবী ভবনে ফরাসি দিবস পালন করলেন চন্দননগর সংস্কৃতি পরিষদ এবং কৃষ্টি পত্রিকার সদস্যরা। 1789 সালে 14 জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসে বাস্তিল ক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সংগঠিত হয় ফরাসি বিপ্লব। চন্দননগর শহর ছিল ফরাসিদের দখলে। চন্দননগরের অধিবাসীরা এই 14 জুলাই তারিখটি অন্য চোখে দেখে আসছে। এদিন ফরাসি বিপ্লব দিবস হিসেবে এখনো পালন করে থাকে। ওই বৃষ্টিকে উপেক্ষা করে চন্দননগর সংস্কৃতি পরিষদ ও কৃষ্টি পত্রিকা চন্দননগর বিপ্লবী ভবনে ফরাসি বিপ্লব দিবস পালন করলো। তার সাথে প্রয়াত প্রবীণ সাংবাদিক নীলরতন কুণ্ডু স্মরণসভায় বিভিন্ন সাংস্কৃতিক দল এবং সাহিত্যমোদী মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান। এ বিষয়ে কবি রামকৃষ্ণ ভট্টাচার্য কি বলছেন শুনবো। ফরাসি বিপ্লব দিবস উপলক্ষে আমরা এসেছি এই চন্দননগরের বিপ্লবী ভবনে। কৃষ্টি পত্রিকার সঙ্গে চন্দননগর সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা আজকে স্মরণ করব আমাদের অতি প্রিয় কবি এবং সাংবাদিক, আমাদের অত্যন্ত আদরের নীলুকে। আজকে তার জন্য আমরা নীলরতন কুণ্ডু, নীলু আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, আদরের মানুষ ছিল। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা কয়েকজন এসে গেছি। শুধুমাত্র আমার আজকে আসার শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এর যে আয়োজক বিকাশ চক্রবর্তী আমার অনুজ হলেও তার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। তার যে চেষ্টা, তার যে নিষ্ঠা, তাকে আমি খুব সম্মান করি, তাই আজকের এই অনুষ্ঠানে এসেছি। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাদি মোড়ের কাছে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা। সাত সকালে বিভিন্ন পণ্য সামগ্রী মজুত রাখা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন
কালানপুর থানা আসানসোল চিত্তরঞ্জন রোডের পাশে আল্লাদি মোড়ে একটি বহুজাতিক সংস্থা গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। এলাকার মানুষ অগ্নিকাণ্ডের খবর পেয়ে খবর দেয় পুলিশে, পরে দমকলের একটি আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এনএমসিএল নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মাত্র 5 মাস আগে বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের এই ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে বলাগড়ে রুকেশ করে চাঞ্চল্য। মৃত বধূ রিয়া দাসের পরিবারের সদস্যদের খুনের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার খড়দহ পাতুলিয়ার পাওয়ার লিফটার ঐশী ভকত আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যাচ্ছেন। অর্থের অভাবে ন্যাশনাল যেতে পারছেন না, সাহায্যের আবেদন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্য জুড়ে ধর্ষণ কাণ্ড সহ জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে দুজনকে খুনের ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশ। এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক ধর্ষণ খুন প্রসঙ্গে তৃণমূলকেই দায়ী করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম আমরা। মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজের তৃণমূলের ঝান্ডা, এই জগদ্দল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলে দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না।
সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে, থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। আগামী 21শে জুলাইয়ের সমর্থনে ডোমজুড়ে তৃণমূলের মিছিলে পা মেলান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বিধায়ক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্রের INTTUCর পক্ষ থেকে ডোমজুর বিডিও অফিস থেকে ডোমজুর থানা পর্যন্ত 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং মহামিছিলের আয়োজন। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভা। আর এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্যের জেলায় জেলায় চলছে তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল, প্রচার সভা। এদিন বাঁকড়া মুন্সিডাঙ্গা মোড় থেকে বটতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক গৌতম চৌধুরী ও ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। এদিন মিছিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শ্রীরামপুরের সাংসদ তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জোকার IIM শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ হোস্টেলের মধ্যে ঘটনার উদ্বেগ প্রকাশ করে কি বলছেন শুনুন। কি হয়েছে আবার একটা কোথায় একটা নিউজে দেখলাম ওর বাবা নাকি বলেছে নাকি কিছু হয়নি। আমি তো এসব বলতে পারবো না। যদি কেউ করে থাকে খুবই অন্যায় কাজ করেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এছাড়া আমি আর কি বলবো। তবে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, বিকৃত মনস্ক মানুষ বড্ড বেড়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার। অন্যদিকে হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্রে INTTUCর পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও মহামিছিল ডোমজুরের বিডিও অফিস থেকে ডোমজুর থানা পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, জগৎবল্লভপুর কেন্দ্র INTTUC সভাপতি তপন চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। এদিন এই প্রচার মিছিল সভা সম্পর্কে হাওড়া INTTUCর পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমার তো মনে হয় এবারের 21শে জুলাই সমস্ত 21শে জুলাইয়ের ভিড়ের রেকর্ডকে ভেঙে ম্লান করে দেবে। এবারে যে 21শে জুলাই আমরা যা প্রস্তুতি নিচ্ছি, সারা বাংলা জুড়ে যা প্রস্তুতি নিচ্ছে, প্রতিবারে যে 21শে জুলাই ধর্মতলায় ভিড় হয় তার থেকে অনেক 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 বেশি মানুষ এবারে ধর্মতলায় যাবে। বিরোধীদের দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। পাচারের আগেই পশ্চিম বর্ধমানের বাঁশকোপা টোল প্লাজার সামনে একটি 4 চাকা গাড়ি থেকে 117টি চন্দনা প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তরের আধিকারিকরা। 4 চাকা গাড়ি সহ পুলিশের হাতে আটক 2 পাখিগুলিকে উদ্ধার করে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়। পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির চন্দনা, বাজেয়াপ্ত একটি 4 চাকার গাড়ি, গ্রেফতার 2। ধৃতদের নাম হান্নান শেখ এবং কাশিম খান, দুজনেই পূর্ব বর্ধমানের বাসিন্দা। বন দপ্তর সূত্রের খবর, শুক্রবার রাতে পাটনা থেকে একটি 4 চাকার গাড়িতে করে খাঁচাইবন্দি অবস্থায় নিয়ে আসা হচ্ছিল 170টি বিরল প্রজাতির টিয়া পাখি। গোপন সূত্রের খবর পেয়ে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের বন আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঁশকোপা টোল প্লাজার সামনে থেকে ওই গাড়িটিকে আটকানো হয়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায় খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে 170টি চন্দনা প্রজাতির টিয়া পাখি। তৎক্ষণাৎ ওই পাখিগুলিকে উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয় 2 জনকে। শনিবার বিকেলে টিয়া পাখিগুলিকে কাংশাল দেউলের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিবপুর বিট অফিসার অনুপ কুমার মণ্ডল সহ বন দপ্তরের কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর বনাঞ্চলের বন আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। আমাদের একটা বিশেষ সূত্র মারফত খবর ছিল যে কিছু টিয়া পাখি পাচার হবে, সেটা একটা গাড়ি করে আসছে, পাটনা থেকে আসছে, বর্ধমান যাবে। সেই খবরের সূত্র ধরে আমাদের দুর্গাপুর রেঞ্জের পক্ষ থেকে একটা টিম বানিয়ে আমরা বাঁশকোপা টোল প্লাজা রাজবাঁধে সেটিকে আটক করার জন্য আমরা সেখানে সবাই জড়ো হই এবং সেই খবর মোতাবেক যখন সেই গাড়িটিকে আমরা আটক করি, তখন সেই গাড়ির ভিতর থেকে আমরা 170টি বিরল প্রজাতির চন্দনা পাখি উদ্ধার করি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। মাত্র 5 মাস আগে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ।
আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ের রুকেশপুর এলাকায়। বিয়ের 5 মাসের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, গত 5 মাস আগে বলাগড়ের রুকেশপুরের বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সুভাষ সাঁতরার সঙ্গে বিয়ে হয় মগরার বিষপাড়ার বছর 29-এর রিয়া দাসের। সকাল থেকেই রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করেন তার স্বামী এবং শাশুড়ি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দেওয়া হয় রিয়ার বাপের বাড়ির লোকজনকে। এরপরেই বাপের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখেন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে তাদের মেয়ে। এরপরেই তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মেয়ের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন গৃহবধূর পরিবার। ওই গৃহবধূর মাসির দাবি, তাদের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন মরতে বাধ্য করেছেন। দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূর উপর মানসিক অত্যাচার চলত বলেও জানা যায়। দীর্ঘক্ষণ ধরে কেন দরজা বন্ধ ছিল, কেন প্রতিবেশীদের ডেকে দরজা আগে থেকে ভেঙে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? আগেই যদি তাদের মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো মেয়েটি বেঁচে যেত। এমনই প্রশ্ন তুলতে শুরু করেছেন মৃতার পরিবার। যদিও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে শ্বশুরবাড়ির লোকজন জানান, কিচ্ছু ঘটনা হয়নি, কোনো ঝগড়া নেই, কোনো ঝাঁটি নেই। কালকে হঠাৎ কাজে গেল 10টার সময়, ডিউটি গেছিল, সকালে ডিউটি গেছিল। আমার ছেলে বলছে তুমি ডিউটি গেছে দিয়ে 10:30টার সময় প্রত্যেকদিন আসে, বাড়িতে ঢোকে। আমি বলছি তার খিল দিয়েছে, কারণ খোলো, ভাত না পাতে হবে, ছেলে ডিউটি যাবে, তরকারি করবো, কোনো মতে ঘর খুলবে না। দিয়ে সঙ্গে সঙ্গে ছেলে পিস্তলে থেকে বাড়ি এলো, সঙ্গে সঙ্গে আমরা বিয়ান ঢুকলাম, তখন ধাক্কা দিয়ে খুলছি, তখন দেখছি নেই। কি অবস্থায় ছিল? হ্যাঁ, উপরে দড়ি দিয়ে ওড়না দিয়ে ঝুলেছি। করছি আমার মেয়ে এতদিন মরেনি, মেয়ের যাই মাথা গরম হোক মাথা ঠান্ডা হোক এতদিন মরেনি। সবে মাত্র 4 মাস, এখনো পূর্ণ মাঘ মাসের 24 তারিখে বিয়ে হয়েছে। এর ভেতরে আমাদের একটাই কথা যে তোদের সঙ্গে পোষাচ্ছে না, মেয়ের বাবাকে ডেকে মেয়েকে দিয়ে দাও। মেয়েটাকে একটা মানুষ করতে দাদা খুবই কষ্ট, না খেয়ে না দিয়ে মেয়ে মানুষ করে আর শ্বশুর বাড়িতে ছিল কি তারা মেনে ফেলে, এর থেকে বড় কষ্ট ছিল কারণ না হয় দাদা। আমরা চাই যেন শাস্তি পাই, উপযুক্ত শাস্তি পাই। আমরা কি মনে করছি? আমরা মনে করছি এরাই মেরে ফেলেছে, আর নাহলে মরতে বাধ্য করেছে। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 24 পরগনার খড়দহ পাতুলিয়ার পাওয়ার লিফটার ঐশী ভকত আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যাচ্ছে। অর্থের অভাবে ন্যাশনাল যেতে পারছেন না, সাহায্যের আবেদন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু,
চন্দননগর। কোথায় কখন কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। পরপর 2 সপ্তাহে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 2টি নবান্ন অভিযানের জেরে আর্থিক ক্ষতির মুখে মোংলাহাটের ব্যবসায়ীরা। এসএসসি চাকরিহারারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে যাতে নবান্নের দিকে যেতে না পারেন, সেই কারণেই ব্যারিকেড তৈরির কাজ শুরু হওয়ায় চরম সমস্যায় পড়তে হয় হাওড়া ময়দান এলাকার ব্যবসায়ীদের। সোমবার নবান্ন অভিযান, চাকরিহারা শিক্ষকদের ডাকে এই অভিযান। গত সপ্তাহে নবান্ন অভিযান হয়েছিল। এর জেরে সমস্যায় পড়েছিল মোংলাহাটের ব্যবসায়ীরা, কারণ রবি, সোম ও মঙ্গলবার হাট বসে ময়দান চত্বরে। শনিবার থেকে নবান্ন যাওয়ার রাস্তাগুলিতে কংক্রিটের ব্যারিকেড তৈরির কাজ শুরু করেছিল পুলিশ। সাঁতরাগাছি স্টেশন, ফোরশো রোড এবং হাওড়া ময়দান জিটি রোডে ব্যারিকেড তৈরির কাজ শুরু করে, যাতে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্ন দিকে যেতে না পারে। বিশেষ করে হাওড়া ময়দান এলাকার এর প্রভাব পড়বে। এদিকে 2 দিন আগে থেকে ব্যারিকেড তৈরির কাজ শুরু হওয়ায় সমস্যা পড়েছিল হাওড়া ময়দান এলাকার ব্যবসায়ীরা। বিশেষ করে মোংলাহাটের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে তাদের ব্যবসায় লোকসান হয়েছে। নবান্ন অভিযান চলছে। নবান্ন অভিযান তো একদিনের সমস্যা নয়। দেখা যাচ্ছে যে প্রশাসন থেকে বলেছেন একদিন নবান্ন অভিযান, কিন্তু একদিন নবান্ন অভিযানের আগের দিনও আমাদের দোকান অফ হয়ে যাচ্ছে। যেদিন তো বন্ধ অভিযান সেদিন তারপর দিন, এই 3 দিন 4 দিন মেন করে রবি, সোম, মঙ্গলে হাটের উপরে নির্ভর সমস্ত এখানকার দোকানদার হকাররা। আর যদি 3 দিন যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কী খাবে, কী করে, এর উপরেই সংসার চলা। এই প্রত্যেক সামনে দুর্গাপুজো, এখন থেকে এইভাবে এখন আরও কত বন্ধে আসবে, কত কিছু আসবে। মানুষ তো এই পরেশানি ঠেলতে ঠেলতে তো পাগল হয়ে যাবে। মানুষ কোথায় যাবে? একটা বন্ধ দিন বললে অমুক দিন ফরসা রোড আছে সামনে, ওনারা তো ফরসা রোড থেকে র্যালি করে নিয়ে যেতে পারেন, কিন্তু ওনারা বেছে বেছে এই জায়গা থেকে যানজট এরিয়া, এখানে দোকানপাট, সামনে মঙ্গলার হাট, রবি, সোম, মঙ্গল 3 দিন এখানে দোকানদারি হয়। এর ওপরে সারা হপ্তাহ চলে মানুষের, কিন্তু এনারা বেছে বেছে এই দিনে করার একদিন বন্ধ বা একবেলা না, এটা 3 দিন দোকান বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের 3 দিন তো পেট বন্ধ, তার পেট বন্ধ রেখে কীভাবে চালাবেন? এটা সেক্ষেত্রে সমস্যা, মানে প্রচুর সমস্যা আমরা ভুগছি। আমার নাম রাজকুমার মণ্ডল, হাওড়া ময়দান হকার্স অ্যাসোসিয়েশনে আমরা মেম্বার, দেখাশোনা করি আমরা। সোমবার মঙ্গলবার এদের হাটের ব্যাপার, সেই দিনকে মানুষ একটু বেচাকেনা করে, সপ্তাহ বড় ওইটাই চলে। বাকির সেই দিনকেই না করে অন্য দিন করতো, সেটাও দেখা যেত কি হ্যাঁ একটা বাজার ফরসা রোড আছে, ফরসা রোড দিয়ে যেতে পারতো, নতুন রাস্তা আছে, নতুন রাস্তা দিয়ে যেতে পারতো। হ্যাঁ, সেখানে ব্যারিকেড করা আছে। বাকি তাও সমস্যা হচ্ছে আমাদের এটাই মংলাহাটে এরিয়া, ব্যবসার এরিয়া। এই জিনিসটা যদি হয় এর মধ্যে, তাহলে কী করে সংসারটা লোক চালাতে পারবে? এই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে, এই নিয়ে একজন তো নয়, 500 হকার আছে, 500 হকারে তো পেট আছে, তার ওর বাচ্চা আছে, এই আছে, কোথা থেকে লোক করবে? চন্দননগরের একটি পুরনো নামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রের অভিভাবকদের। কি বলছেন ঘটনা প্রসঙ্গে অভিভাবক থেকে মহানাগরিক, শুনুন। বলছে, মা আমি একটা বাচ্চা আমাকে সাইড থেকে বলছে যে আমি ইয়ে করেছি, ও আজকে একটা বাচ্চাকে মেরেছে, ওকে মিস ঘরে দিয়ে এসছে। তাহলে ঠিক করেছি, তুই কেন মেরেছিস? এই কথাটা ওকে বললাম। বলার পরে ও আমাকে বললো, মা আমার সাথে আরো অনেক কিছু হয়েছে, তুমি স্কুলের বাইরে চলো, তোমাকে বলবো। স্কুলের বাইরে যেতে যেতে আমার ছেলে আমাকে বলছে যে মা একটা বাচ্চাকে মেরেছে। মারার পরে আমাকেও বলেছে তুই ওকে মার, আমি তোকে 10 টাকা দেবো। ও বাচ্চা ও মেরেছে। মারার পরে ক্লাসে ওই বাচ্চাটা কাঁদছে, মিস বলেছে তুমি কাঁদছো কেন? তখন বলেছে যে আমি কাঁদছি, আমাকে ওই বাচ্চাটা 2জন মেরেছে। তখন মিস ওদের মুখে সব কথা শুনেছে। শোনার পরে ওদের হেড স্যারের ঘরে দিয়ে এসছে। হেড স্যার ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে। ভয় দেখিয়ে নিজের প্যান্ট খুলে বলেছে এটা ধর, 2জনকে দিয়ে ধরানো করিয়েছে। যাই হোক, আমার ছেলেকে বলেছে, আবার বলেছে যে এই কথা যদি বাড়িতে মা বাবাকে বলিস তাহলে আমি ইয়ে করবো, জানিয়ে দেবো তোর মা বাবাকে যে তোরা স্কুলে এসে এরকম বদমাশি করিস। এই কথা বলেছে। এই কথা বলার পরে আমার ছেলে আমাকে, ও মিস ক্লাস নিচ্ছিল, মিসের কাছে ওদের স্যার দিয়ে এসছে। ও আমাকে বাইরে বেরিয়ে যখন এই কথা বলে, আমি রাস্তায় 2জন মহিলা ছিল, আমার মুখ পরিচিত, আমি এমনি কথা বলি না, আমি জানি না, যার খুব পরিচিত। আমি ওদের দাঁড় করিয়ে, আমি গাড়িটা দাঁড় করিয়ে বলছি যে ও দিদি ভাই শোনো না, আমার ছেলে কি বলছে একটু শোনো, দেখো তো। আমার না হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি ওদের বলেছি, তা আমার ছেলে ওদের বলেছে। তারপরে আমার ছেলে, আমি আমার বাবাকে গিয়ে জানাই বাড়িতে, জানিয়ে
আমার ছেলেকে আর ওই বাচ্চাটাকে করেছে। আমার জানা দরকার ছিল ওই বাচ্চাটা ঠিকানা, আমি সেটা জানি না। আমার ছেলেটা ওই বাচ্চাটার নাম বলতে পারছে না। এইবার কি করলাম, আমরা থানায় এসেছি। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছি। আমার ছেলেকে জিজ্ঞাসা করেছি, মেজবাবু আমার ছেলে পাই টু পাই সব বলেছে। এমনকি আমাদের ওখানকার চেয়ারম্যান এসছে, তারপরে এই কাউন্সিলর এসছে। আমি তাকে নিয়ে আমাদের এখানকার চন্দ্রনগর যে মেয়র তার কাছে গেছিলাম, তার কাছেও আমার ছেলে পাই টু পাই বলেছে। ঠিক আছে, বলার পরে আমরা স্কুলে এসেছি, স্যারকে যখন জিজ্ঞেস করলাম উনি অস্বীকার করছে। বাচ্চা কানিলা স্কুলে পড়ে, জুনিয়র সেকশনে 1-এ পড়ে। তো তার সাথে একটা যৌন হেনস্থা হয়েছে এবং সেই বাচ্চাটা এসে তার মাকে বলেছে যে আমরা দুজন একটা মারপিট করেছিলাম। মারপিট করার পরে ম্যাডামের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, নালিশ করেছে। তো ম্যাডাম ওর হেড স্যারের কাছে নিয়ে গেছে। তো হেড স্যার আবার আমাদেরকে নিয়ে একটা অন্ধকার ঘরে দোতলার ওপরে নিয়ে গিয়ে আমাদের সাথে বাজে কাজ করেছে এবং সেই ডিটেলসটাও বাচ্চাটা বলেছে। এবং আমরা প্রথমে থানায় এসেছি, আমাদের কাউন্সিলরের সাথে এসে একটা জিডি কমপ্লেন করেছি। তো থানা থেকে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রথম দিকে। তারপরে আমরা ভাবলাম যে কিছু করা যাচ্ছে না, যখন থানা কিছু করছে না, আমরা সবাই মিলে স্কুলে চলে এসেছি। স্কুলে এসে যে ম্যাডাম পাঠিয়েছিল হেড স্যারের কাছে, তো ম্যাডামের সাথে দেখা করেছি। দেখা করার পরে ম্যাডাম বললো যে বাচ্চাটা বললো যে এইটাই ম্যাডাম। তো ম্যাডাম বললো যে আমি এই স্যার ছিল। ঠিক আছে, তো 2-4 জন আমাদের রেগে গেছে, যা আমার ছেলের সাথে হয়েছে, যখন মামা আছে, কাকা আছে, এলাকার লোক, তারা রেগে গিয়ে একটু আক্রমণ করতে গেছে। তখন ওরা আবার পুলিশকে ডেকেছে। তখন পুলিশ এসে এটাকে মানে মীমাংসা করার জায়গায় নিয়ে এসছে। দেখুন, কানাইলাল বিদ্যা মন্দির আমাদের একটা 1 ইউনিট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের আজকে ক্লাস চলার সময় আমাদের ক্লাস 1-এর 2-3টি ছাত্র তারা নিজেদের মধ্যে একটু গণ্ডগোল করে। তো তারা দুজনেই বা 2-3 বা 3 জনেই বদমাইশিকরণ বলুন বা তারা মারামারি করছিল বলুন, এটা দেখে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আছেন বর্তমানে 1 ইউনিট মাধ্যমিক বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক, তিনি উপস্থিত হন এবং তারা দুজনকে শাসন করার জন্যে তারা একটু পাশে নিয়ে যান। এবং এটা অভিযোগটা দুরকম। একটা হচ্ছে যে ছাত্রটিকে নিয়ে গিয়েছিল সেই ছাত্রর মা বা ছাত্র নিজের যা বক্তব্য, সেটা হচ্ছে ওরা ওই বাচ্চাটিকে আরেকটি ক্লাস 1-এই ছাত্র দুজনকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ওদের এমন কিছু কার্যকলাপ করতে বলা হয় যেটা ছেলেগুলোই পরে বলে দেয় তার মায়েদের কাছে। তার মায়েরা বিষয়টা এটাকে নিয়ে সরব হয় যে নির্যাতন হয়েছে। এটাই ওদের বক্তব্য এটা। কিন্তু হেডমাস্টার সাহেবের বক্তব্য যে আমি ওদের ভয় দেখানোর জন্য বলেছিলাম যে এখানে তোদের আটকে রাখবো, এরপর বদমাইশি করলে তাই কেঁদে ফেলেছিল। তো আমি আবার সেই বাচ্চাগুলোকে ক্লাসে বসিয়ে দিই। এইরকম অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। চুঁচুড়ার গল্প পাঠের আসরের 168তম গল্প পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কৃষক প্রগতি সংঘে। সাহিত্যের মাধ্যমে জ্ঞান আহরণের সুযোগ পেয়ে থাকে, আর জীবন ও সমাজের দর্পণ এই সাহিত্য পাঠের অঙ্গ হিসেবে মাসের গল্প পাঠের আয়োজন করেছিল চুঁচুড়ার গল্প পাঠের আসর। 168তম গল্প পাঠ অনুষ্ঠানে যেন চাঁদের হাট বসেছিল। চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে গল্প পাঠে অংশ নিলেন গল্পকার গৌর বৈরাগী, অর্চনা ভট্টাচার্য, সুনেত্রা সাধু, দেবাশিস শুক্ল ঘোষ সহ বিশিষ্টজনেরা। কথিত গল্পগুলি নিয়ে আলোচনা করেন শীর্ষেন্দু দত্ত, অরিন্দম গোস্বামী, সর্বাণী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বলে দিলেন, তাও যে মিনিট 15 এতজন লোক সবাই মিলে শুনলেন, এখানে কিন্তু গল্পটা সার্থক হয়েছে আমার বলে মনে হয়। এই যে একটা অসত্য গল্প, একদমই কাল্পনিক গল্প, কিন্তু কাল্পনিক গল্প এতজন মানুষ মিলে সবাই মিলে শুনলেন এবং তার মধ্যে অনেক ভয়ের কথা আছে, অনেক উৎকণ্ঠার কথা আছে। যখন দুর্ঘটনার কথা স্বপ্নে দেখে, কারোর না কারোর দুর্ঘটনা ঘটে। যখন প্রেমের কথা আসে, তখন সেইভাবে প্রেম হয় কি, এইটা কিন্তু বলা নেই গল্পের মধ্যে। কিন্তু এটাও বলা আছে যে একবার এরকমও হয়েছিল যে 1 বস্তা টাকা সেইটার স্বপ্ন দেখেছিল হৃদি, কিন্তু কোনো না কোনোভাবে একটা টাকা প্রাপ্তি, অর্থ প্রাপ্তি হয়েছিল।
সিনহা রিপোর্ট, NMCL নিউজ। বাংলায় বর্ষাকে আহ্বান জানিয়ে বাঙালির মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত করতে শিলাবৃষ্টি ও সাঁঝবেলা মিউজিক গ্রুপের পক্ষ থেকে নাচ গান কবিতা সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। ঋতুর রানী বর্ষা, বাংলায় বর্ষার আগমন মানব জীবনে আনে প্রত্যাশা। বর্ষাকে বরণ করে বাঙালির অন্তরের মণিকোঠায় প্রতিষ্ঠিত করতেই রবিবার চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে আয়োজন করা হয়েছিল বর্ষামঙ্গল অনুষ্ঠানের। শিলাবৃষ্টি ও সাঁঝবেলা মিউজিক গ্রুপের পরিচালনায় এই অনুষ্ঠানে এক ঝাঁক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কবিতা পাঠ, শ্রুতি নাটক, নৃত্য, সমবেত আবৃত্তি পরিবেশন করেন। সংস্কৃতি মনস্ক মানুষের প্রতিভার বিকাশ ঘটাতে এই ধরনের অনুষ্ঠান বলে জানা যায়। বৃষ্টি নামবে, বাইরে না হোক অন্তরে। বৃষ্টি হচ্ছে কিনা তাই বলো, এক ঝলক সুখী বৃষ্টি। সিনহা রিপোর্ট, NMCL নিউজ, হুগলি। পাওয়ার লিফটিং এ ন্যাশনাল খেলতে জুলাইয়ের শেষে গুজরাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পাওয়ার লিফটিং এ রাজ্য স্তরে জয়ী উত্তর 24 পরগনার পাতুলিয়ার ঐশী ভকত। একদিকে জাতীয় স্তরে খেলতে যাওয়ার অদম্য ইচ্ছে, অন্যদিকে আর্থিক অসঙ্গতি। সকলের কাছে সহযোগিতার জন্য কাতর আবেদন ঐশীর মা এবং তার প্রশিক্ষকের। মেয়ের পাওয়ার লিফটিং এ ন্যাশনাল খেলতে যাওয়ার জন্য আর্থিক অভাব, সকলের কাছে সহযোগিতার জন্য কাতর আবেদন অভাবী মায়ের। প্রায় বছরের কাছাকাছি রয়েছে রঘুরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের ছাত্রী ঐশী পাওয়ার লিফটিং খেলা শুরু করেছে। বিখ্যাত পাওয়ার লিফটিং কোচ রাখি হালদারের কাছে ঐশী প্রশিক্ষণ করে চলেছে বহুদিন। রাখি দীর্ঘদিন ধরে মূলত নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের হরদহ পাতুলিয়াতে নিজের বাড়িতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে প্রশিক্ষণ দিয়ে চলেছেন এই ব্যয়বহুল খেলা। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের তৈরি করে চলেছেন তিনি তার যথাসাধ্য দিয়ে। তাদের মধ্যেই একজন পাতুলিয়ার পিছিয়ে পড়া পরিবারের মেয়ে ঐশী ভগত। পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি ঐশী তার মা এই গেমসে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখেছেন এই খেলার মাধ্যমে। পড়াশোনার ঘাটতি করে খেলাধুলার সময় দেওয়া বর্তমান সময় কার্যত অমিল। ইতিমধ্যে ঐশী 45 কেজি স্তরে জেলা ও রাজ্য স্তরে জয় পেয়েছে এবং জাতীয় স্তরে উত্তীর্ণ হয়ে জুলাইয়ের শেষে গুজরাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে বাঁধ সেধেছে আর্থিক অসঙ্গতি। যাওয়ার পয়সা জোগাড় করতে হিমশিম অপরাধ ঐশীর মা। জাতীয় স্তরে খেলতে যাওয়ার অদম্য ইচ্ছা থাকলেও টাকার অভাবে তা 20 বল জলে যেতে চলেছে। ঐশীর মা ও প্রশিক্ষক এ বিষয়ে সকল ক্রীড়াপ্রেমী মানুষ সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আগামী দিনে ঐশীর খেলাধুলার ব্যয় বহন করার জন্য যদি কেউ এগিয়ে আসে তার জন্য অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন তারা। আর্থিকভাবে প্রতিভাবান খেলোয়াড়েরা হারিয়ে যাওয়ার দৃষ্টান্ত প্রচুর, কিন্তু বর্তমান প্রগতির যুগে অসাধ্যকে সাধিত করার জন্য তাদের প্রচেষ্টা অবিরাম চলতে থাকবে বলে বলেন এখানকার প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়রা। আমার খুব ভালো লাগছে এই খেলাতে, এই দিদির আন্ডারে ও তৈরি হয়েছে। এই ডিস্ট্রিক্ট খেলে, স্টেট খেলে, এবার ন্যাশনাল খেলতে যাবে। দিদি তৈরি করেছে, সবটাই দিদির ইয়েতে। মেয়েকে নিয়ে কতটা আশা আছে? মেয়েকে নিয়ে তো আশা আছে যে অনেকটা এগোবে, দিদি তো আছেই, আর কোনো চিন্তা নাই। এখানে তো একটা ব্যয়বহুল, হ্যাঁ ব্যয়টা বিশাল আছে, ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো সেখান থেকে কি করে চালাবেন? সেখান থেকে আমার তো অত আর্থিক সামর্থ্য নেই, সবাই যদি একটু সহযোগিতা করে। আর যতদূর সম্ভব আমি এখনও কিছু কিনে দিতে পারিনি ওকে, এই এখন খালি ইয়েতেই করছে, ওই একটা স্পোর্টস শ্যু আছে ওটা পরেই করছে, আর একটা কিনে দিয়েছি। আর দিদি কিছু সাহায্য করে। আর এখন ন্যাশনাল যাওয়ার জন্য সবার কাছে একটু আর্থিক সহযোগিতা কাম্য করি। সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কোথায় যাবে খেলতে? ও গুজরাটে যাচ্ছে ন্যাশনাল খেলতে। ওখানে খেলার পর তারপরে কি আশা করছেন? ওখানে তো আশা রাখছি যে একটা যদি গোল্ড মেডেল আসে, আশা তো রাখছি। হ্যাঁ, তারপর ইন্টারন্যাশনাল আছে। হ্যাঁ, কিভাবে ভাবছেন ওকে নিয়ে? এখানে ভাবছি দিদি তো একটা এই বাচ্চাদের নিয়ে তৈরি করছে, নাহলে তো আমাদের সেই কলকাতায় গিয়ে তৈরি করতে, মানে বাচ্চাদের শেখাতে হতো। দিদি তৈরি করছে বলে আমাদের সুবিধা হয়েছে। দিদিকে দেখে তো আমরা মানে বাচ্চাদের পাঠাতে, হ্যাঁ সুযোগটা পেয়েছি আমরা। তো অ্যাকচুয়ালি আছে 23টা বাচ্চা, বেশিরভাগ মেয়ে, ছেলে আছে 6-7টা। তো ছেলেগুলো সবাই স্টেট মেডেলিস্ট, 2টো মেয়ে আছে ন্যাশনাল মেডেলিস্ট, ওরা ক্যাম্পে আছে। আর এই যে নতুন নতুন আমার যে বাচ্চাগুলোকে দেখছেন আপনি, সেই বাচ্চাগুলোকেও তৈরি করার চেষ্টা করছি। ওরা একটা স্টেট কম্পিটিশন করেছিল পাওয়ার লিফটিংয়ের, তো ওটা ন্যাশনাল কোয়ালিফাইও ছিল।
তো এই যে এই মেয়েটা ঐশী, এ সাব জুনিয়রে কোয়ালিফাই করেছে মেয়েটা, কিন্তু আর্থিক সাহায্য যদি একটু পাওয়া যায় তাহলে মেয়েটা খেলতে যেতে পারবে। কীরকম খরচা সাপেক্ষ আপনাদের এই স্পোর্টসটা? অ্যাকচুয়ালি পাওয়ার লিফটিংটা তো বিশাল খরচা, তার কস্টিউম থাকে, তার জুতো থাকে, তার বেল্ট থাকে, অত তো দেওয়া সম্ভব না। আর মেয়েটা আমার কাছে বেশি দিনও আসেনি, 6 মাস মতো এসছে। তো 6 মাসে বিশাল বড় প্রোগ্রেস ওর জন্য যে ও ন্যাশনাল কোয়ালিফাই করেছে। আর এখন ওর যাওয়ার জন্য আনুমানিক 30 থেকে 35 হাজার টাকা হলে ও গিয়ে ন্যাশনাল করে আসতে পারবে। ও যদি যায় তো পাক্কা ন্যাশনালে মেডেল আছে ওর জন্য। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।